কি ভালোবাসা শেষ? শত্রুর বাড়ির মেয়ে জেনেই প্রেম ভালোবাসা সব পালিয়ে গেল? থেমে দাঁতে দাঁত চেপে পড়ল। টানা 7 বার ফোন দিয়েছি, একবারও ফোন ধরেননি কেন? হ্যাঁ শুনুন নেতামশাই, ব্রেকআপের কথা মাথায় আনলেও ওই মাথা গুঁড়ো করে দেব আমি। নাচতে নাচতে আপনি প্রেম করতে এসেছিলেন, আমি না। এখন কোনোভাবে উল্টো গান গাইলে ওই ঠ্যাং ভেঙে এমপিগিরি একেবারে ছুটিয়ে দেব। আচমকাই কল্পনাতীত, আশাতীত, অনাকাঙ্ক্ষিত হুমকিগুলো শুনে সাময়িক সময়ের জন্য বাখারা হয়ে যায় পরশ। বুকের উপর থেকে যেন বিশাল ওজনের পাথর একটা সরে গিয়েছে। স্পিকার লাউডে থাকায় কথাগুলো পাভেলও শুনতে পেয়েছে। শোনা মাত্রই ঢোক গিলল সে। মনের মধ্যে পুনরায় একই সুর ভেসে উঠল, ভাই একে সামলাইটা কিভাবে? আরশিয়ার কথা ভাবতে নিজের প্রতি নিজেরই গর্বে বুক ফুলে উঠল। না, তারটা ঠিক আছে, এইভাবে তো কথা বলা তো দূর, কোনো উল্টোপাল্টা কিছুই করে না। আরশি জীবনেও এইভাবে কথা কখনোই বলবে না। উল্টো পাভেল একটা ধমক দিলে কেঁদে কেটে বন্যা বইয়ে দেবে। ঠোঁট উল্টিয়ে বলবে, পাভেল ভাই আপনি এত নিষ্ঠুর কেন? পরশ ফোন হাতে বিছানা থেকে উঠল। পাভেলের দিকে একবার তাকিয়ে কটকট পায়ে ব্যালকনিতে চলে গেল। তারপর বলল, তুমি ফোন দিয়েছিলে? খেয়াল করিনি, মাথা যন্ত্রণা করছিল খুব, তাই ঘুমিয়েছিলাম। স্পর্শীর খারাপ লাগলো, গলার স্বর নরম করে বলল, সরি। পরশ চমকালো, বিশ্বাসই হচ্ছে না স্পর্শী তাকে সরি বলছে। কিন্তু কারণটা কি? নিশ্চয়ই ভয়াবহ কোনো অপরাধ করেছে, নইলে তার মতো মেয়ের তো সরি বলার প্রশ্নই আসে না। জিভ দিয়ে ঠোঁট দুটো ভিজে শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করল, সরি কি জন্য? স্পর্শী ছাদের রেলিংয়ে হেলান দিল, তারপর বলল, আপনি খুব বোকা নেতামশাই। জানেন তো কি হতো বললে যে আপনি ফিরোজপুরের এমপি? তাহলে তো আমি অমন জোর করতাম না। প্রায় প্রতিদিনই তো ঢাকায় যেতে আসতে হয় আপনার, তার উপর একদিন ফ্রিতেই আমি জোর করায় জার্নি করে এলেন। এর জন্যই তো মাথা ব্যথা হয়েছে। আমি তো একবার আসতেই আমার মাথা ঘুরছে, আমি ভেবেছিলাম আপনি হয়তো কাছাকাছিই থাকেন। পরশের ভীষণ ভালো লাগলো স্পর্শী তার কথা ভাবে। পুনরায় শোভমের কথা মাথা চাড়া দিয়ে উঠল। ত্রস্ত কণ্ঠে বলল, স্পর্শিয়া, শোভম কি খুব বকেছে তোমায় আমার সাথে ছিলে বলে? স্পর্শী ভ্রুকোচকে বলল, স্পর্শী কারোর বকার ধার ধারে না ওকে। এসব কি বলছো? তোমার ভাই হয়তো বকতেই পারেন। পরশ শান্ত কণ্ঠেই বলল। মুহূর্তেই ওপাশ থেকে ঝাঁঝালো কণ্ঠ শোনা গেল, ভাই না, সৎ ভাই, হঠাৎ করে অধিকার জন্ম নেয়া ভাই। এর আগে তো খোঁজ নেওয়ারও দরকার মনে করেনি, যেই স্বার্থে ব্যাঘাত পড়ল অমনি গিয়ে নিয়ে আসলো। পরশ চিন্তিত কণ্ঠে বলল, সৎ ভাই মানে? আর তুমি যে বললে তোমার পরিবার নেই, তাহলে এরা কারা? স্পর্শীর বিরক্ত কণ্ঠে বলল, ওসব আমি জানি না। আমি ছোটবেলা থেকে ঢাকায় ছিলাম খালামণির কাছে, এই বাড়ির কাউকে চিনিও না, কে হয় কি হয় সেসব কিছুই জানি না। পরশ ঠোঁট উঁচু করে বলল, ও এই জন্যই তো তোমাকে চিনিনি। এখানে থাকলে ঠিকই চিনে নিতাম। তা চিনলেও কি আর ধারও ধারতেন না আমার? ভুল হয়ে গেছে বুঝি নেতামশাই? পরশ জিভ কাটল, বলল, মা এসব কি বলছো? এসব কিছু না। আর আমার বাবুর আম্মু যদি স্বয়ং নিজেও আমার বিপক্ষে ভোট দিয়ে দাঁড়াতো, তাও আমি তাকেই লাইন মারতাম, প্রয়োজনে তুলে এনে বিয়ে করতাম। ইনফ্যাক্ট এখনো তাই করব। তোমার পরিবার মানলে মানবে, নইলে সোজা গিয়ে তুলে আনবো। পরশ শিকদারকে অত সস্তা ভেবো না। স্পর্শে মুচকি হাসলো, পুনরায় দুষ্টুমি করে বলল, থাক নেতামশাই, আর ফ্ল্যাট করতে হবে না। আমি অলরেডি গলে গিয়েছি, আর গলানোর চেষ্টা করলে পরে তো মাটিতে লুটিয়ে পড়ব। আপু, ভাইয়া আসছে, পেছন থেকে ভয়াতুর কণ্ঠে বলল আরশি। দূরেই ছাদের দরজার পাশে আরশি দাঁড়িয়ে আছে, তার পেছনেই সিঁড়ি বেয়ে শোভম এবং সাথে তারই সমবয়সী একটা ছেলে হেঁটে আসছে। স্পর্শী ফোন কাটলো। ছাদে উঠে স্পর্শীকে দেখে শোভম আড়ালে হেসে দিল। এই যে স্পর্শী তাকে দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে,
এটা বেশ মিষ্টি লাগছে তার কাছে। সচরাচর কেউ শোভমের দিকে চোখ তুলে কথা বলতেও ভয় পায়, সেখানে স্পর্শী একদম সোজা হয়ে দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে। মনে মনে শোভম নিজেকে বাহবা দিল, বলল, বাহ, এই না হলে শোভম সর্দারের বোন, একদম বাঘিনী। মুখে বলল, তুমি এখানে কি করছো? স্পর্শী অন্যদিকে ঘুরে বলল, ছাদে এসেছি, দেখতেই পাচ্ছ। নিচে যাও, খেতে ডাকছে। স্পর্শী কিচ্ছু বলল না, এমনিতেও খুব খিদে পেয়েছে। কোনো বাক্য খরচ না করেই হনহন করে সিঁড়ি দিয়ে নিচে নামলো। আরশিও গুটি গুটি পায়ে স্পর্শীর পিছু নিল। হঠাৎ চলন্ত স্পর্শী থেমে যাওয়ায় ধুম করে নিজেও হাঁটা বন্ধ করে দিল আরশি। স্পর্শী পিছু তাকালো, কতক্ষণ আরশিকে অবলোকন করে ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, তুমি কি আমাকে পাহারা দিচ্ছিলে? হ্যাঁ, না, না মানে, না তো, ওই চাচি খেতে রাখতে পাঠিয়েছিল। থতমত খেয়ে বলল আরশি। স্পর্শী হাসলো, ধীর পায়ে আরশির সামনে এলো, হাত দিয়ে মাথার চুল এলোমেলো করে দিয়ে বলল, গুড। বড় বোন প্রেম করলে ছোট বোনেদের এমন পাহারা দিতে হয়। এতে তোমারই লাভ, বিয়ে হলে খুব বেশি মজা করতে পারবে, তাই না? আরশি বোকা বোকা হাসি হাসলো, মনে মনে বলল, আমার যে কত লাভ তা যদি তুমি বুঝতে আপু। গায়ে শাড়ি সামলে খাবার টেবিলের কাছে যেতেই চমকালো স্পর্শী। পুরো টেবিলের দিকে চোখ বোলাতেই সবার দিকে তাকালো। টেবিলের ডান পাশে রাজকীয় চেয়ারে বসে আছেন শামসুল সর্দার। তারই পাশে বসে আছে আরো 3 জন মধ্যবয়সী পুরুষ। এরা শামসুলের ছোট 3 ভাই। তার অন্য পাশে বসে আছে 18-20 বছরের টকবকে 2 তরুণ। টেবিলের খাবার গুছাচ্ছেন 4 মধ্যবয়সী মহিলা। স্পর্শী চেয়ারে বসলো। খাবার টেবিলে পোলাও, রোস্ট, ডিম, মাছ, মাংস, ডাল, সাদা ভাত, আর পাশেই বড় এক গামলার মধ্যে শিরায় ভেজানো রসগোল্লা। পুরো টেবিলে চোখ বোলাতে বোলাতে স্পর্শী বলল, বাড়িতে কি কোনো অনুষ্ঠান নাকি, এত সব খাবার একসাথে যে? পুনরায় আরশির দিকে তাকিয়ে দুষ্টুমি করে বলল, তোমার বিয়ে নাকি? হুম? আরশি হেসে দিল। বাকিরাও মুখ টিপে হাসছে। মহিলাদের মধ্যে কম বয়সী একজন মহিলা বলে উঠল, না না, কোনো অনুষ্ঠান না, তুমি আসছো সেই জন্য ভাইজান সব রান্না করতে বলেছে। স্পর্শী চমকালো, কিছুটা ভালো লাগায় ছেয়ে গেল মন। হস্টেলের ওই মেপে ছেপে পাওয়া একই আইটেম খেতে খেতে অরুচি ধরে গিয়েছে মুখে। তাও মুখে কিছু প্রকাশ করলো না, চুপচাপ প্লেট নিয়ে বসলো। এরই মধ্যে হুড়মুড় করে শোভম আর তার সাথের ছেলেটা এলো। শোভম স্পর্শীর পাশের চেয়ারটাতে বসলো। স্পর্শী প্লেটের দিকে তাকিয়ে খাচ্ছে, আর শোভম কতক্ষণ পর পর ছোট চাচিকে উদ্দেশ্য করে বলছে, ওর পাতে এটা দাও, ওটা দাও। স্পর্শী কয়েকবার তাকালো। এরই মধ্যে শোভম বলল, এ কি, খাসির মাংস ছিল না ঘরে? আমায় বলতে। শামসুল সর্দার বললেন, আরে আসতে বাবা, বোনকে সব একই দিনে খাওয়াবি? ও তো আছে বাড়িতে বেশ কয়েকদিন। শোভম নিরুত্তর। স্পর্শী বলতে ইচ্ছে করলো যে সে কালই চলে যাবে এখান থেকে, কিন্তু মুখে আনতে পারল না। রোস্টটা বেশ ভালো হয়েছে। মাছ মাংস ছুঁয়েও দেখলো না সে, রোস্ট দিয়েই মেখে খেতে লাগলো। খেয়াল করল শোভম, বাড়ির প্রত্যেকের জন্য 1 পিস করে রান্না করা হয়েছে। নিজের পাতের রোস্ট উঠিয়ে স্পর্শীর পাতে দিল। আচমকা অবাক হয়ে স্পর্শী বলল, না না, লাগবে না, আপনি খান। তুমি তো আর কিছুই খাচ্ছ না? আরো আছে, আমি নিয়ে খেয়ে নেব। না চাইতেই কোটর ভরে এলো স্পর্শীর। সৎ হলেও কেমন কেমন ভাই ভাই একটা গন্ধ পাচ্ছে সে। নিজেকে খুব কষ্টে সামলালো। খেতে খেতে বাবার উদ্দেশ্যে বলল, আমি তো কাউকেই ভালো করে চিনি না এখানে, কে কি হয় আমার? তৃপ্তি নিয়ে হাসলেন শামসুল। মেয়েটাকে এইভাবে একটু একটু করে মায়ায় বেঁধে ফেলবেন। আলতো হেসে ডান পাশে দেখিয়ে বলল, এই হচ্ছে তোমার মেজো চাচু, আর ওটা মেজো চাচি, আর ওদের ছেলে নীরব। শোভমের পাশের ছেলেটাকে দেখিয়ে বললেন, আর এটা তোমার সেজো চাচু, এই সেজো চাচি, আর ওদের ছেলে জিহান। ওটা তোমার ছোট চাচু ও ছোট চাচি হয়, আর ওদের ছেলে রিহান। আর শোভমকে দেখিয়ে বললেন, ও তোমার বড় ভাইয়া, তোমার ছোট বোন আরশি। আর নিজের পাশের মহিলাকে দেখিয়ে আমতা আমতা করে বললেন, এটা তোমার মা। সবার দিকে তাকিয়ে মুচকি হাসলো স্পর্শী। পুনরায় বলল, আর কোনো বোন নেই? শামসুল সর্দার বললেন,
না, তোমরা দুইজনই। স্পর্শী আলতো হাসল। আরশির দিকে তাকিয়ে বলল, বাহ, দারুণ কপাল তো তোমার, সব আদর একা একা খাচ্ছ। আমি যাওয়ার পরেও তো আবার একা একা খাবে সব। করুণ চোখে তাকালো শামসুল। কিছু বলতে গিয়েও আবার থামলেন। ভাবলেন আর কটা দিন থাকুক, তারপর পুরোপুরি থাকার জন্য জোর করবেন। রাত 11টা বাজতেই যে যার রুমে চলে গেল ঘুমাতে। বেশ ক্লান্ত থাকায় চোখ বন্ধ করতেই ঘুম হানা দিল স্পর্শীর চোখে। পাশেই চোখ বড় বড় করে ফ্যানের দিকে তাকিয়ে রয়েছে আরশিয়া। এক পর্যায়ে সেও ঘুমে পাড়ি দিল। সকালের আলো ফুটতে না ফুটতেই বাবা, চাচা আর ভাইকে নিয়ে মিষ্টি হাতে শিকদার বাড়িতে প্রবেশ করলো পরশ। বাড়িতে আসার কারণে আতিথেয়তা রক্ষা করতে সোফায় বসতে দিলেন শামসুল সর্দার। দাঁতে দাঁত পিষে বসে আছে শোভাম। কোনরূপ ভনিতা না করেই মহিউদ্দিন শিকদার বললেন, দেখুন, রাজনৈতিকভাবে বিরোধী হওয়ার কারণে আপনাদের সাথে আমাদের সামান্য মনোমালিন্যতা। এর বাইরে ব্যক্তিগতভাবে কোনো শত্রুতাও নেই। আমার ছেলে আর আপনার মেয়ে দুইজন দুইজনকে পছন্দ করে। আমার ছেলে কেমন, কিরকম, এটা আমার থেকে আপনারাই ভালো জানেন। আমি চাইছি আমাদের শত্রুতা মিটিয়ে নিতে। ওরা দুজন যখন দুজনকে পছন্দ করে, তাহলে সেখানে আমরা বাধা দেওয়ার কে? চলুন না পারিবারিকভাবে বিয়েটা দিয়ে দিই। চমকালেন না শামসুল সর্দার। তিনি জানতেন এমনই কিছু হবে। একবার স্পর্শীর দিকে তাকালেন। নির্লিপ্ত মেয়েটা এক সমুদ্র আশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। সে ছোটবেলা থেকেই কষ্ট পেয়ে আসছে। এখন যদি নিজে থেকে কিছু চায়, কি করে ফেরাবে সে? হার মানল শামসুল সর্দার। মহিউদ্দিনের দিকে তাকিয়ে বলল, আমার মেয়ে যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। থমথম করে রেগে মেগে চলে গেল শোভম। গায়ে মাখল না কেউ। সবাই মিলে আগামী শুক্রবারেই বিয়ের দিন তারিখ ঠিক করলো। শিকদার এবং সর্দার দুই বাড়িতেই বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। এই তো কালকেই শুক্রবার। সবার থেকে কেউ যদি উড়ে থাকে তাহলে সেটা হচ্ছে আরশি। চঞ্চলা পা দুটো বারবার ছুটে চলেছে সারা বাড়িময়। ইস, তার বড় বোনের বিয়ে হবে পরশ শিকদারের সাথে। তাহলে পাবেল হবে তার একমাত্র বেয়াই। বেয়ার সাথে চুটিয়ে প্রেম করবে সে। তারপর পরিবারের সম্মতিতেই আবারও বিয়ে করবে দুইজন। উত্তেজিত হয়ে মুখে বলে উঠল, পাবেল ভাই, আই লাভ ইউ। আপুর বিয়েটা হয়ে যাক, 1 সপ্তাহের মধ্যে আমি আপনাকে বিয়ে করব। কাকে বিয়ে করবে তুমি? স্পর্শের গুরু গম্ভীর আওয়াজ শুনতে পেয়েই পেছনে তাকালো আরশি। ভয়ে ঘেমে নিয়ে একেকার অবস্থা। স্পর্শী পুনরায় বলল, ও আচ্ছা, এই জন্যই আমার বিয়েতে এত সাহায্য করছো তুমি। পাবেলকে বিয়ে করবে তাই না? ছোটাচ্ছি বিয়ে তোমার। এই মেয়ে, তোমার বয়স কত? হ্যাঁ, এই বয়সে লেখাপড়া ছেড়ে বোনের দেওরের পেছনে লেগেছ? আমার বিয়ের পরেই বিয়ে করবে? ছোটাচ্ছি বিয়ে তোমার, দাঁড়াও। আমার বিয়েই ক্যান্সেল। বিয়ে করবই না আমি। তখন দেখবো কি করে বিয়ের পরিকল্পনা করো তুমি। আপু প্লিজ, বিয়েটা করে নাও তুমি। আপু প্লিজ, আপু, আমি তোমার বোন নই, যা হতে পারি এক পর্যায়ে, রাজি থাকলে প্লিজ বিয়েটা ভেঙো না। এই মেয়ে, এসব কি আবল তাবল কথা বলছো? হ্যাঁ, এই ওঠো ঘুম থেকে। মাঝরাতে কানের কাছে এমন বিড়বিড় শব্দ শুনে বিরক্ত নিয়ে চোখ খুলল স্পর্শী। পাশে তাকিয়ে দেখলো ঘুমের ঘোরে আরশি বিড়বিড় করে বলছে, আমি তোমার চা হতে এক পায়ে রাজি। এক টানে টেনে তুললো আরশিকে। ঘুমের মধ্যে আচমকা টেনে তোলাতে ভয় পেয়ে গেল আরশি। পুনরায় স্পর্শীকে জড়িয়ে ধরে বলল, প্লিজ বিয়েটা ভেঙো না আপু, করে নাও। হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল স্পর্শী। আরশি কি তাহলে বিড়বিড় করছিল এতক্ষণ স্বপ্নতেই? ছাত্র জীবন থেকেই রাজনীতির প্রতি তুমুল ঝোঁকের কারণে এবং বাপ চাচাদের অঢেল সম্পত্তি থাকার সাহসে এমপি পদের প্রার্থী হিসেবে দাঁড়ান শামসুল সর্দার। প্রথমে কিছুটা অস্বস্তিতে থাকলেও সবার সাপোর্টে এগিয়ে যান তিনি। আর যখন সরকার বিরোধী দল হওয়ার পরেও প্রার্থী হিসেবে মনোনয়ন পান, তখন ইচ্ছেটাকে গুরুত্ব দিয়ে বেশ চড়াওভাবে
মাঠে নামেন। সবার ভালোবাসা, সাহস, সাপোর্ট সব মিলিয়ে ভোটে জয়লাভ করে ফিরোজপুরের সংসদ সদস্য হন। ভোটের কয়েক মাসের মধ্যেই বাবা আনোয়ার সর্দার পারিবারিকভাবে মেয়ে দেখে বিয়ে পড়িয়ে দেন। সে সময় রাজনীতির বাইরে অন্য কোথাও মন না থাকলেও বাবার কথা ফেলতে পারেননি। বিয়ে করে নেয় পাশের গ্রামেরই এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে শায়লা সুলতানকে। কিন্তু রাজনীতির কারণে দিন-রাত ব্যস্ত থাকায় ঠিকমতো সময় দিতে পারেননি নিজের স্ত্রীকে। দিনের পর দিন, রাতের পর রাত বাইরে কাটিয়েছেন। সদ্য যৌবনে পা রাখা শায়লা স্বামীর অবজ্ঞাকে মেনে নিতে পারেনি। ঝুঁকে পড়েছিলেন পরপুরুষের সান্নিধ্যে। স্ত্রীর প্রতি অমনোযোগী থাকার কারণে এই ব্যাপারে সামান্য টেরও পায়নি শামসুল। বিয়ের ৬ মাসের মাথায় অনিচ্ছাকৃত সন্তান সম্ভবা হলেন শায়লা। একসময় সন্তান প্রসবও করলেন, কিন্তু তাও পরপুরুষের প্রতি ঝোঁক কমাতে পারলেন না। প্রথম সন্তান শোভম সর্দারকে ৩ মাসের বাচ্চা রেখেই পালিয়ে যান স্থানীয় শিক্ষক লতিফ মির্জার সাথে। এলাকায় নাক চোখ কাটা গেল সর্দার বাড়ির। স্ত্রী চলে গেছেন, তাতে যতটা না কষ্ট পেয়েছেন তার থেকে হাজার গুণ ভেঙে পড়েছেন ছোট ছেলেকে নিয়ে। কে পালবে এই শিশুকে? বাড়িতে মহিলাদের মধ্যে শুধুমাত্র বৃদ্ধা মা ছিলেন, তাও অসুস্থ। সব মিলিয়ে বেশ ভেঙে পড়েছিলেন তিনি। ২ মাস যেতেই আবারও আনোয়ার সর্দার বিয়ের জন্য তোড়জোড় শুরু করে দিলেন। সন্তানের দেখাশোনার জন্য কোনরূপ কথা না বলেই রাজি হয়ে গেলেন শামসুল। কিন্তু অবাক হলেন বাসর রাতে। স্ত্রীর উপর রাগের কারণে এবারের বউকে দেখতেও যাননি তিনি। কিন্তু বাসর রাতে খাটের উপর বসে থাকা অষ্টাদশী কন্যা বিপাশাকে দেখেই কথা হারিয়ে ফেলেন। ছুটে এলেন আনোয়ার মির্জার কাছে। যেখানে তিনি ৩৪ বছরের যুবক, সেখানে তার থেকে ১৬ বছরের ছোট মেয়েকে কি করে বিয়ে করালেন তিনি? আবারও মেয়েটা অবিবাহিত। এটা অন্যায় হয়েছে। সন্তান থাকা এক পুরুষের সাথে অবিবাহিত বয়সের ছোট্ট এক মেয়ের সাথে বিয়ে হওয়াটা ঘোর অন্যায়। বুঝদার হওয়ার পর থেকেই এই মেয়ে নিজেই অবহেলা করে পুনরায় শায়লার মতো চলে যাবে না, তার কি কোনো নিশ্চয়তা আছে? কিন্তু হার মানলেন না আনোয়ার সর্দার। বললেন, এটা তোমার বিয়ের আগে ভাবা উচিত ছিল। যেখানে বিয়েটা হয়ে গিয়েছে সেখানে এসব যুক্তিহীন তর্ক মূল্যহীন সব। সেবার রাগ করে চলে গিয়েছিল শামসুল। রাগের মাথায় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে টানা ৭ দিন বাড়ির বাইরে ছিলেন। ছোট্ট ছেলের কথাও স্মরণে আসতেই ছুটে এসেছিলেন বাড়ি। আর এসেই মুগ্ধ রূপে তার কথিত ছোট্ট বাচ্চা মেয়ে নয়, শোভমের মাকে দেখেছিলেন। পিপাসা যত্ন ভরা হাতে শোভমকে ফিডার খাওয়াচ্ছিল, আর শোভমও শান্ত হয়ে পিপাসার কোলের মধ্যে লেপ্টে ছিল। ব্যাস, সেদিন থেকেই ছেলের জন্য হলেও পিপাসাকে আগলে রেখেছিল শামসুল। কিন্তু মাস যেতে না যেতেই সেই অষ্টাদশীর প্রেমে রীতিমতো হাবুডুবুই খাচ্ছিলেন। পার্লামেন্ট, অফিস, রাজনীতি সবকিছুতে ফাঁকি দিয়ে সময় খুঁজতেন পিপাসার সাথে সময় কাটানোর জন্য। দেখতে দেখতে ৭ বছর পেরিয়ে গেল। শোভমের তখন ৭ বছর চলছে। এরই মধ্যে পিপাসা অন্তঃসত্ত্বা হলেন। ভীষণ খুশি ছিলেন শামসুল, কিন্তু এই খুশি তাকে চিরজীবনের মতো নিঃশেষ করে দিল। সন্তান জন্মানোর ৫ মিনিটের মধ্যেই মারা গেলেন পিপাসা। আতুর ঘরে থাকা বড় বোন বিপাশার হাত ধরে মৃত্যুর আগে বলেছিলেন, আপা, আমার কিছু হলে আমার মেয়েটাকে তোমার কাছে নিয়ে যাবে। ছোট বোনের মুখে এমন কথা শুনে প্রথমে গ্রাহ্য করেনি বিপাশা। ভেবেছিল ভয় পেয়ে হয়তো এমন করছে, কিন্তু না। কয়েক মিনিট পরেই মারা যায় পিপাসা। স্ত্রীর মৃত্যুর কথা শুনে সেবার পাথর হয়ে গিয়েছিলেন শামসুল। সদ্য জন্ম নেওয়া মেয়েকে চোখের বিষ মনে হয়েছিল সামান্য সময়ের জন্য। পাগলের মতো করেছিলেন সেবার শামসুল। বাধ্য হয়ে বিপাশা স্পর্শীকে নিজের কাছে নিয়ে গিয়েছিল। প্রায় মাস কয়েক পরে নিজেকে সামলে স্পর্শীকে দেখতে গিয়েছিলেন শামসুল। কিন্তু নিজের কাছে আনলে কে পালবে এটা ভেবেই আর নিয়ে আসেনি। মাঝে মধ্যে দেখে আসতো আর সমস্ত খরচ চালাতো। বছর ৪ যেতেই পুনরায় বাবার আদেশে বিয়ে করেছিলেন শামসুল। ধীরে ধীরে নিজেকে আবারও বাঁধলেন রাজনীতির ব্যস্ততায়। সে ঘরেই জন্মায় আরশি। ৩০ বছরের ছেলে শোভম।
22 বছরের মেয়ে স্পর্শী এবং 18 বছরের আরশি পরস্পর ভাই-বোন হলেও অন্যদের মতন অস্বাভাবিক সম্পর্ক নেই তাদের মধ্যে। বাবা একজন হলেও মা যে ওদের আলাদা। নিজের বন্ধ ঘরে স্ত্রী অগোচরে বারান্দায় এসে